নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে, এটাই আমার অন্তত জানা ছিল। আজকে মানুষের উৎসাহে উদ্দীপনায় উচ্ছ্বাসে একেবারে আঞ্চলিক কর্মী সভা, যেখানে কম লোক নিয়ে আমাদের সভা হয়, সেটা একেবারে জনসভায় রূপান্তরিত হয়েছে। এতে বোঝা যাচ্ছে যে আগামীতে শুধু অল্প দিনের সময়ের অপেক্ষা, ইতিহাসে সর্বোচ্চ আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হতে চলেছে। আর ইতিহাস থেকে একটা ঐতিহাসিক ভাসনামা বিজয় আসতে চলেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। কারণ কর্মী সভায়, জনসভায় আকার ধারণ তখনই করে মানুষের যখন স্বতঃস্ফূর্ত সাড়া তৈরি হয়। আমি কয়েকদিন ধরে একটু গুছিয়ে প্রচারণার কাজ শুরু করেছি। আমরা ঝড়ক প্রচার, জমজমাট প্রচার এখনো আমরা তেমন মতো শুরু করিনি, কিন্তু আমি এখনই দুর্গাপুর অঞ্চলে এসে গ্রুপ বৈঠক আর করা যাচ্ছে না, শুনেই লোক জনসভার আকার ধারণ করে নিচ্ছে। যারা 21-এ বলছিল দুর্গাপুরে নাকি 10,000 তৃণমূল কংগ্রেসের নাম হবে, আমি আপনারা শুনে বিশ্বাস করেন কিনা জানি না, দুর্গাপুরে সে 21-কে কাটিয়ে উঠে 21-এ মাত্র 800 ডাউন হয়েছিল, বিজেপি মিথ্যাচার প্রমাণিত হয়েছিল, আর লোকসভায় তো মাত্র 97টা ডাউন ছিল। এবার সুদে আসলে বসিয়ে একটা ঐতিহাসিক লিগ হতে চলেছে এবং সবাইকে চমকে দিয়ে অবাক করা গণজোয়ার, এটার বুকে সৃষ্টি হওয়ার একটা বাষ্প তৈরি হয়েছে। কারণ এই বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ার জন্য প্রতিটি মানুষ, প্রতিটি তৃণমূল কর্মী একত্রবদ্ধ হয়ে মাঠে নেমে পড়েছে। আমরা প্রতিটি অঞ্চলে একটা করে আঞ্চলিক কর্মী সভা করব বলে প্রাথমিক পর্যায়ে আমি আমলদার তাকে বলেছিলাম। আমরা আজকে শুরু যাব, তারপরে আবার 6বার জমানে আমাদের এখানে শুরু, মানে এদিক দিয়ে শুরু শেষ, ওই দিক দিয়ে শুরু শেষ, 6বার অঞ্চলে শেষ আবার কি হবে। আমি আজকে আপনাদেরকে অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। এখানে আমাদের প্রতিটি বুথের বুথ কর্মীগণ, মাননীয় বুথ সভাপতিগণ, তৃণমূলের নিম্ন পরীক্ষিত ত্যাগী নেতারা, আমাদের কর্মী সমর্থক নেতৃত্বরা বুথের, আমাদের মা বোনেরা, মমতাময়ী মায়েরা, ছোট ছোট ছেলে শিশুরা, আমাদের অঞ্চলের নেতৃবৃন্দরা, আমার প্রিয় মেম্বারগণ, তাদের প্রতিনিধিগণ সবাই আজকে উপস্থিত হয়েছেন। আমি সর্বপ্রথম অঞ্চলের মাননীয় সফল সভাপতি আবুল হোসেন মহাশয়, প্রাক্তন প্রধান, আমাদের বর্তমান প্রধান সুফিয়া বিবি, আমাদের ভাবি আমজাদা গুলোক আছে, সিরিজদার চেয়ারম্যান, এখানে আহমেদ সাহেব আছেন কিষান ক্ষেত মজদুরের সভাপতি, আমাদের বিডিডি আছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রাক্তন জেলা পরিষদ মেম্বার, ইসমুদ্দিন সাহেব আছেন এখান থেকে আমাদের এলাকা থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতি মেম্বার, শ্যাম ভাই আছে, আমাদের নীরজ ভাই আছেন পঞ্চায়েত সমিতি মেম্বার, আমাদের অন্যান্য মেম্বার সাধারণী আছেন, মহিলা অঞ্চল সভাপতি রেসিপি আমাদের বোর্ড, মহিলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আছেন, রাজু এবং কাসেম অঞ্চলের যুব সভাপতি চেয়ারম্যান কাসেম আছে। আমি আর নাম বলে বেশি সময় নষ্ট, সময় অনেকে আছেন, আমি আর সময় নষ্ট করবো না, নাম বলে কারণ একটি আজকে ওয়েদারটা একটা ডাউনি হয়ে যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে না, আপনারা বাড়ি ফিরবেন। আমি শুধু আপনাদের অনুরোধ, বিরোধ স্বার্থে ক্ষুদ্র স্বার্থ বাদ দিয়ে
আপনারা সবাই এক ঐক্যবদ্ধ ভিন্ন হয়ে যান। যে কোনো মূল্যে যে কোনো প্রকারে মাননীয় মুখ্যমন্ত্রীর 15 বছরের সাফল্যকে, এই উন্নয়নের সাফল্যকে অক্ষুণ্ণ রাখতে হবে। আপনাদের এলাকার পরিবার পরিবর্গ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বছর শেষে লক্ষাধিক টাকার সুবিধা, জন্ম থেকে মৃত্যু অব্দি যদি আমরা হিসাব করি লক্ষ লক্ষ টাকা একটা পরিবার সুবিধা পায়, 15 বছর হিসাব করলে আপনি নিজে অবাক হয়ে যাবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলায় চিরকাল বাঁচিয়ে টিকিয়ে রাখতে হবে। তার কোনো বিকল্প নেই। আমরা সবাই বসে আছি, আমাদের বিকল্প আছে সবার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। তিনি অনন্য অদ্বিতীয় অপরাজেয়। তাকে পরাজিত করা বিজেপির দুঃস্বপ্ন, রঙিন স্বপ্ন, বিবাহ স্বপ্ন কোনদিন পূরণ হবে না। আগামীতেও আর কয়েকদিন পরে সারা ভারতবর্ষকে অবাক করে, দুনিয়াকে চমকিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী চতুর্থবার হয়ে ভারতবর্ষের শ্রেষ্ঠ সফল নারী মুখ্যমন্ত্রী হতে চলেছে। এই নিয়ে কোন সন্দেহ নেই, কোন দ্বিধাদ্বন্দ্ব নেই। আমি শুধু আপনাদের বলব, আপনাদের মতামত আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেঁচে টিকে থাকতে যেভাবে বিজেপি ষড়যন্ত্র অপচেষ্টা শুভ শক্তি শুরু করেছে, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এক তো 21 সালে এনআরসি চক্রান্ত, আর এই বছর নভেম্বর মাস থেকে এসে নিয়ে একটা বিভ্রান্তি, অস্বস্তি, দুশ্চিন্তা, আতঙ্ক পরিবেশ, আতঙ্ক ফেলানোর একটা কাজ বিজেপি করছে। আমাদের দেওয়ালে একেবারে পিঠ থেকে গেছে, পেছনে আর জায়গা নেই। শুনে রাখুন বিজেপি বন্ধুগণ, তৃণমূল কংগ্রেস আর পিছনে শেখেনি। তৃণমূল কংগ্রেস শুধু এগোতে শিখেছে, এসআর নিয়ে আরো বড় সড় চক্রান্ত করলে ইতালির জনগণ, বাংলার জনগণ গণতান্ত্রিক ভাবে লড়াই সংগ্রাম করে আপনাদের এমন ধারা করবে জাহান্নাম পর্যন্ত আপনাদের খাওয়া দাওয়া হবে। তারা ভেবেছিল যে এই পবিত্র গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার নষ্ট করবে। আমরাও ভেবেছিলাম নভেম্বর মাস থেকে যে আমরা আমাদের নেতা কর্মী, মেম্বার, প্রধানরা, বুথ সভাপতিরা ফর্ম ফিল আপ করুন, ফর্ম জমা দিলেন, হয়তো শেষ হয়ে গেল 2-4 হাজার লোকের ইন্টারে হিয়ারিং, 72,000 লোককে আনা হল। এখন 54,000 লোককে যারা সুতোয় ঝুলছে, কোন দিকে ভোট দিতে পারবে কি পারবে না, বড় বড় নেতা কর্মীরাও দুশ্চিন্তায় আছে। আজব পার্টি, যে পার্টি মানুষকে দুশ্চিন্তায় ফেলে দিতে পারে, এই পার্টির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় হয়েছে। রুখে দাঁড়াতে গেলে একটি ভোট কংগ্রেস, সিপিএম মারা দলকে দেওয়া যাবে না। এরা অনেক বিজেপির দোষর দালাল, যুগে যুগে দালালদের আবির্ভাব হয়ে এসেছে। এই সেই দালাল, কখনো কংগ্রেস, কখনো সিপিএম, কখনো তৃণমূল, কখনো সর্বদল, কখনো বিজেপি, কখনো পঞ্চায়েতে কংগ্রেস, কোন জায়গায় হিন্দু এলাকায় বিজেপি, আবার যেখানে লাল সেখানে সিপিএম। এরা কত দল ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ানোর লোক। এরা আবার রাজনৈতিক ঠিকা নিয়েছে, রাজনৈতিক ক্রিমিনাল হিসেবে। এদের পলিটিক্যাল ভাষায় কি বলবো, অনেক নারীরা মা বোনেরা আছে, কি কোন ভাষা, কি বলবো, এদের গ্রামের ভাষা অনেক কথা বলে। এই অবস্থা তারা এখন এই সুকান্ত মজুমদারের কাছে সিটিং করে এরা কিছু ভোট ব্যাংক ভাগ করতে চায়, মুসলিম ভোট ব্যাংক ভাগ করে ক্ষমতায় যেতে চায়। এই গরিব অসহায় মানুষ লক্ষ লক্ষ টাকার সুবিধা পাক, জনগণ ভালো থাকুক, মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে থাকুক, এতে তাদের ভুল হচ্ছে না, ভুল হারাম হয়ে গেছে। কেন মানুষ সুখে শান্তিতে থাকবে? কেন তৃণমূলের সুবিধা লক্ষ লক্ষ টাকা নিবে? কিছু তো করতেই হবে। শুধু নিজের স্বার্থে আমাদের অর্থ, আমাদের চেয়ার, আমাদের ক্ষমতার জন্য এই কাজ তারা করছে। এদের থেকে সজাগ সাবধান থাকবে। এরা অনেক অর্থ এলাকায় ঢুকাবে, যদিও সুযোগ দিয়ে দাম ঢুকাতে পারেনি, আমি যতটুকু জানি।
কিন্তু ষড়যন্ত্রকারীরা একদিন নিজের জালে জড়িয়ে পড়ে মারা যায়। অপমৃত্যু এদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা এদের বাজানো হয়েছিল 21 সালে, এবার চিরকালের মতো এদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা বাজিয়ে আমার প্রচন্ড জ্বর খারাপ, আমি পুরো প্রোগ্রাম ক্যান্সেল করে আমার মা বলছে গায়ে হাত দেওয়া যায় না, তুই আজকে পর্যন্ত ক্যান্সেল কর। আমি বললাম না, হবে না। এই লড়াই সংগ্রামে ভয়কে জয় করতে হবে, অসুস্থকে জয় করতে হবে। লড়াই সংগ্রাম চলবে। এই ভারতবর্ষের নিকৃষ্টতম শাসক দৈত্য মানবীয় জালেম শাসক নরেন্দ্র মোদীকে উৎখাত না করা পর্যন্ত আমরা বিজয় তারপরে আমরা রেস্ট বা শান্ত ক্ষান্ত হওয়া জায়গায় নেই। আমি নিজেই বিরক্ত হয়েছি। আমি যদিও ঠান্ডা মাথা হলো, আমাকে অনেকে বলে আপনি সরল, যদিও সরলতা অনেকে দুর্বলতা মনে করলে ভুল। সরলতা নমনীয়তা এটা আমার পারিবারিক শিক্ষা। কাউকে গালাগালি, ঝামকি তামকি, অসভ্য গালিগালাজ, অশালীনতা, অসভ্য এখানে আমরা কোনো ভালো করে কাজ করতে পারছি না, গুছিয়ে কিছু কর্মসূচি করতে পারছি। বিরক্ত করে দিয়েছি। আজও পর্যন্ত, এখন পর্যন্ত, 1 সেকেন্ড পর্যন্ত আগে পর্যন্ত আমিও বুঝতে পারছি না তো কি করবে। যেখানে আমরা জিতেছি বেশি করে সেইখানেই সমস্যা। আপনাদের দোয়াই, আপনাদের ভালোবাসা, আন্দোলন লড়াই স্কুলে তো আমি সেটা করে দিয়েছিলাম। এতে বিজেপির খুব রাগ, নির্বাচনে খুব গোসা আমার। আর ইন্টারনেট 8টা সেন্টার কেন করল? 71,000 লোক ইটাহারে যেত ব্লকে, এখান থেকে 30 কিলোমিটার দূরে যেত, 200-100 টাকা ভাড়া লাগতো, কেউ অ্যাক্সিডেন্টে মরে যেত, বয়স্ক লোক অসুস্থ হতো, মায়েরা বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিল তারা যেত, আরো কিছু হয়ে যেত। ইটাহারে এক দিনে 10,000 লোকের গাড়ি হতো, ক্ষতবিষ্ট হয়ে মারা যেত। এতে বিজেপির খুব মন ভালো হতো, ওদের রক্ত চাই, লাশ চায়। এই যে আমি বন্ধ করে দিলাম, নবান্নকে ধরে আরো বিভিন্ন জায়গায় ধরে হাতটা ক্যাপ করলাম, তার মধ্যে বালি চলেছিল। এতে খুব বিজেপি নির্বাচন কমিশনকে বলছে ওই এফআইআর করুন, মামলা দিন, রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করুন, যাতে ভোটে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে তার ব্যবস্থা করুন। আমি কি ভয় পেয়েছি? না, আমাকে দিয়ে তৎকালীন নিয়ম মাইকে বলেছে, ফেসবুক লাইভ চলছে। আমি তৎকালীন नियम आपका 3-4 बार করে ফোন করতে আপনি आप इसका मात चाहिए, हियरिंग के अपने मात चाहिए। बीजेपी का बहुत आपका ऊपर गुस्सा है, निर्वाचन कमीशन बोल रहा है आपका बनेगा, आपका राजनीतिक करियर खत्म हो गया है। আমি কিন্তু সেদিন ভয় পাই। প্রতিদিন ঘুম থেকে উঠে 11টার সময় কোনো ক্যাম্পে গেছি, এখানেও দুদিন বলে এসেছি, দূরে বলে মানে একটা ক্যাম্পে 4-5 দিন এসেছি, খবর নিয়েছি। প্রতিদিন 100-150 ফোন করেছি যাতে ভোট পাওয়া না যায়, ফর্ম ফিল আপ করতে হবে। আমরা অফিসকে দিয়ে ভিতরে সব ঠিক করলাম। পরে আমরা ভাবলাম যাক কাজের কাজ হয়েছে বাবা, 2 দিন অন্তত রেস্ট করা চলে আসে, আর কি করবো। তাই আপনার মুখে দাঁড়ান, সমস্ত অপশক্তিকে রুখে দিতে হবে। প্রতিটা নেতা কর্মীকে সচেতন থাকতে হবে। শুধু শুনুন নয়, আপনাদের জাগ্রত সৃষ্টি করতে হবে। অনেক অদৃশ্য শক্তি আমাদের বিরুদ্ধে লড়তে চায়, কারণ গুজব অপপ্রচার করতে চায়। কারণ তারা যখন দেখছে তৃণমূল কংগ্রেসকে রোখা যাচ্ছে না, জনগণকে এটা রোখা যাচ্ছে না, এটা আরো জনগণকে আটকানো যাচ্ছে না, মানুষ তৃণমূলমুখী হয়ে গেছে, তাদের তাতে কিছু অদৃশ্য শক্তির ঘুম হারাম হয়ে গেছে, ব্লাড প্রেসার বেড়ে গেছে, তাদের মন ভালো না। তারা এখন বিজেপি পার্টি সুকান্ত মজুমদার, সেখান থেকে অবৈধ অর্থ কেন্দ্রের মন্ত্রী, প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির সুবাদে অনেক অবৈধ অর্থ, রাফায়েলের 32,000 কোটি টাকা বিজেপি পার্টি খেয়েছে, খাইনি, শুধু দিলেই খেয়েছে, চিপিয়ে খেয়েছে। সেই টাকা দিয়ে বলছে এটা মুসলিম ভোট ব্যাংক ভাগ করো, তোমরা কিছু ভাগ করো। অবৈধ অর্থ দিয়ে যারা পঞ্চায়েতে টিকিট পায়নি, রাজবসা করে আছে,
তাদের কিছু লোক দেখাও, আর আমি কিছু এসআই বাদ দিই, এআই দিয়ে, আর বিজেপিকে তোমরা এই চেষ্টা করেছে। তাই ঘাটতি ভোট আপনাদের মোকাবিলা করে উঠতে হবে। যারা বাইরে আছে প্রয়োজনে হেঁটে এসে ভোট দিতে হবে, বাসে চেপে এসে ভোট দিতে হবে, বিহারের স্টেশনের টিকিট কেটে এসে ব্ল্যাক জার্নি করতে হবে, রক্ষা নেই। এই বিজেপিকে বিশ্বাস করা যায় না। নেত্রী কালকে ময়না বৈঠি কোথায় বলেছে যে এরা এনআরসি করার একটা ভয়ঙ্কর খেলায় মত্ত হয়েছে। মোদীকে, ফ্যাসিস্টকে, ভারতবর্ষের নিকৃষ্টতম শাসককে ক্ষমতায় থাকতে হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত। তার জন্য মুসলিমদের ভোট ব্যাংকে বাদ দেওয়া হবে, এটাই হবে তাদের। এই কাজে খেলায় তারা নেমেছে। আর ইটারে কিছু নম্র দালাল ফ্যাসিস্ট যারা ইটারকে আগে নিজেদের দাস মনে করতো, আপনাদেরকে ভোট তো দিবেন। এই মাটির প্রতি যাদের দরদ ছিল তারাও এই কাজে সামিল হয়েছে। তাদেরকে আমি একা 100 দেখে দেওয়ার জন্য, আপনারা শুধু এক ঐক্যবদ্ধ অভিন্ন থাকবেন। আমি ওদের একাই 100 মুখে দিতে, ওদের আমি একেবারে গণতন্ত্রী ভাবে পরিণত করা সময় তারা কখন কংগ্রেসে গেল জানেন? ওই নভেম্বর মাসের 4 তারিখে এসে হয়েছে, আর 6 তারিখে কংগ্রেসে গেল। দেখুন বড় সেটি দাদা ভাই, বুঝতে পারছেন? এই সব ভাস করা। তারা বলছে গণমাধ্যমে 2-4টা কথা লিখে তৃণমূলের বিজয় আর কেন যাই না, তৃণমূলের বিজয়ের রাত মোদিজি তো পারেনি, আপনার তো ছোট ছোট মধুর মধুর, ওগুলো আমি পাত্তাই দিই। আপনাদের মতো বড় দাদাকে আমি হারিয়েছি, ছোট যদুর মধুর মধু আমি গণনাই ধরি না। সিপিএম কংগ্রেস যেমন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, ওই পার্টিকে কেউ তুলে আনতে পারবে না। এরা বাংলায় ক্ষমতা ছিল, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি শুধু আপনাদের বলবো, সনাতন মানুষ কি, আমরা ইটাহারে, যে ইটাহারের নাম প্রয়াত ডক্টর জাইনুল আবেদিনের সময় বাংলার বুকে একটু পরিচিতি পেয়েছিল। নিশ্চয়ই এখানে সিনিয়র ব্যক্তিবর্গরা আছে, জানেন। আর তারপরে ইটাহারের নাম একেবারে তলাবিহীন ঝুড়ির মতো নিচে পড়ে গেছিল। সেই জায়গা থেকে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, ইমানি দায়িত্ব পালন করেছি। সব সাহসিকতা ন্যায় পরিণতা, নবীজির আদর্শে ন্যায় পরিণতাকে সামনে রেখে আমরা ইটাহার পরিচালিত করেছি, রাজনীতি করেছি। এই সেইটাকে আজকে আমরা পশ্চিমবঙ্গের মানচিত্রের সর্বোচ্চ স্থানে পৌঁছিয়ে দিয়েছি। যে দায়িত্ব আপনারা আমাকে দিয়েছিলেন, ইমানি দায়িত্ব ভূমিকা হিসেবে আমি পালন করেছি। বাকিটা বিচার আপনারা করবেন। আমি শুধু এমএলএ নয়, আপনাদের ভাই বন্ধু সন্তান। আমি আপনাদেরকে ছেড়ে পালাবো। যারা টিকিট না বলে উনি পালিয়ে যায়, এটা 21-এ পালিয়ে গেছিল। যখন 21-এ চারিদিকে হাহাকার পরিস্থিতি, সংখ্যালঘু সমাজে, মুসলিম সমাজে, সারা বিশ্বের লোক তাকিয়ে আছে, সারা ভারতবর্ষের লোক তাকিয়েছিল যে বাংলা 21-এ মুসলিমরা কি করে ওই মহাদল কংগ্রেস সিপিএম কে ভোট দিয়ে, আইএসএফ কে ভোট দিয়ে ভোট ব্যাংক ভাগ করে দেয় কিনা, আর ভোট ব্যাংক ভাগ করলে বিজেপি ক্ষমতায় আসে কিনা। সেই সময়কালে যাদের আপনারা 10 বছর এমএলএ করেছিলেন, যাদের বিশ্বাস করে ভোট দিয়েছিলেন, তারা আগে পালিয়ে গেল। গেছিল না গেছিল, যায়নি। তারাও বলুন, যাই গেছিল না যায়নি, গেছিল না গেছিল, পালিয়ে গেল তার নিজের চেয়ারের জন্য। আপনারা মনে যান, মুসলিম মানুষ বিজেপি ক্ষমতায় আসো, রক্ত লাশ চলে যাক, এনআরসি ঘর ধাক্কা দিয়ে বার করুক, দিলীপ ঘোষরা সেটা কিন্তু 1 সেকেন্ডে ভুলে গেল। 1টা মিনিট মানুষ কিছুটা মনে রাখে, যদি ইজ্জত থাকে, মান সম্মান, নীতি নৈতিকতা থাকে, সব ভুলে চলে। আপনি মরুন, আপনি যান, আপনি ভারমে যান, তাদের অবৈধ অর্থ ক্ষমতা চায়, চেয়ার চায়, চলে গেল। আমরা যেতাম না, পালিয়ে পড়বে। আর আমার জায়গা নেই, ইটাহারের বাইরে আমার কোন স্থান নাই। করবো, আপনাদেরকে নিয়েই করবো। জীবনে কোনো দল করিনি, তৃণমূল কংগ্রেস প্রথমে করেছি, শ্রেষ্ঠ দলে পালিয়ে যাবো। আপনি তো পালিয়ে চলে গেলেন, যদি বিজেপিতে চলে গেলেন, মুসলিমদের ঠিকাদার গালাগালি করলেন, অনেক কিছু বললেন, অনেক স্লোগান দিলেন। সেদিন যদি বিজেপি ক্ষমতায় আসত, বিজেপির মুখ্যমন্ত্রী হতো,
আজকে মুসলিম মানুষদের রায়গঞ্জে বালুরঘাটে লাশ কুড়াতে হবে, এতটাই খাতারনাক পার্টি। আপনি তো ভুলে চলে গেলেন আমরা কোথায়, আমাদের পালাবার জায়গা, আমাদের কোনো স্থান নাই দুনিয়াতে। এটা আর বাইরে আমার কোনো ঠিকানাও থাকলেও আমি কোথাও যাই না। আমি 200-300 কোটি টাকার ব্যবসা করতে পারতাম। এই যে নেতাগুলো বলে না, এর আগে এদের একটা থেকে দুটো গাড়ি ছিল না, আর এদের নেতাগিরি করার আগে আমার 2-3টা গাড়ি ছিল। এরা নেতাগিরি করতে এসে গাড়ি ভাড়া কিনেছে, আর আমরা আগেই কিনে পরে বিক্রি করেছি। এটাই পার্থক্য আমাদের সাথে। মালদা ব্যবসা করলে, কলকাতা ব্যবসা করলে 200-300 কোটি টাকার ব্যবসা করতে পারতাম, উৎসর্গ করে দিয়েছি। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে রাজনীতি করতে চাই। রাজনীতিতে কামাই করার জায়গা নয়, আমরা নিম্ন ত্যাগী হিসাবে রাজনীতি করতে চাই। আমি আজকের কথা দীর্ঘায়িত করবো না। এই বিজেপিকে বলতে গেলে কিছু রাগ হয়ে যায়, বলেই দিই, তাহলে এতদিন বলার কথা ছিল না, বলার অবস্থা ভালো না, আর জ্বর নিয়ে আছি। আমি এটুকুই বলবো সুরন্ত মানুষকে, শুধু এটা নয়, প্রচার প্রচারণায় ঝাঁপিয়ে পড়ো, প্রচন্ড হাওয়া তৈরি করো, যে হাওয়া থেকে সুরন্ত সুরমান পর্যায়ক্রমে যাবে, পৌঁছে যাবে। মানুষ সজাগ সচেতন হয়ে গেছে, মানুষ তৃণমূলমুখী হয়ে গেছে, বাইরে আছে তাদের ডেকে নিন, ভোট দিয়ে যাবে, 2-3 মাসে দাঁড়িয়ে আসবে, এখানে 4 দিন ঘুমাবে, তা না হলে 2 বছর ডিটেনশন ক্যাম্প, ভোট থাকবে, ভোটার। এসব দায়িত্ব মুখ্যমন্ত্রী সরকার পর্যন্ত নিতে পারছে না, কিছু জানাই যাচ্ছে না। কবে ট্রাইব্যুনাল হবে, কবে ভোট বাদ দিবে, কবে বাঁচাবো আমরা কি করে দায়িত্ব নেব, আমার নেতা কর্মীরা কি করে দায়িত্ব নেব? নিশ্চয়ই আপনাদের কাছে ফল আসছে, তাদের কাজ 100% ভোট দিতে হবে। কোন অপপ্রচার, গুজব, পরনিন্দায় কান দিবেন না, নিজের নিজের স্থানে ঠিক থাকবেন। ঠিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করলে, এই দল তৃণমূল কংগ্রেস জয় হলে আপনারা সবাই জয় হবেন। আর কোন রক্তচক্ষু, লাল চক্ষু দিল্লির মন্তব্যে, বাংলার গন্তব্য ঠিক হবে না, দিল্লির প্রেস স্টেশনে এই বাংলা চলবে না। এটা আমরা নির্বাচনের পরে, 4 মেয়ের পর এই ফ্যাসিস্ট শাসক, এই স্বৈরাচারী শাসক মোদীকে চিরজীবনের জন্য আমরা কড়াই গন্ডে গুছিয়ে থাকে বাংলা থেকে চিরকুমারিত করবো। তৈরি হচ্ছে, সেটা আরো থাকবে। এটুকু কথা বলে আমি সমস্ত নেতৃবৃন্দকে অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা নির্বাচনের জন্য নির্বাচনমুখী হয়ে গেছে। খুব ভালো, সময় খুব কম, খুবই সময় কম। এই 320 দিন পরে প্রচার শেষ, সময় পাওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, প্রিয় নেতৃত্বগণ, আপনারা নিজেরাই নিজের মুশারফ হয়ে আপনারা কাজ করুন। আমি আগে এটা আরো বলেছি, এটা আর আপনারা গেছিলেন, আমি এটা আরো বলেছি নির্বাচনী পরিবেশনা বসে, এই মনোনয়ন আক্ষরিক অর্থ হয়তো নেত্রী আমাকে দিয়েছে, কিন্তু আমাকে দেয়নি, এটা আপনাদেরকে দিয়েছে। আমি একাই প্রার্থী নয়, আপনারা প্রার্থী, আর আপনারা ছাড়া আমার একাই আমি জয়ী হয়ে যাব, এরকম অত্যন্ত দাম্ভিকতা কথাবার্তা আমি অন্তত বলতে রাজি নই। আপনারা হয়তো প্রাথমিকভাবে আমরা নমিনেশন পেয়ে জয়ী হয়েছি, কিন্তু আসল জয়টা সবাই মিলে, সবাই মুশারফ হয়ে 23 এপ্রিল শুভ দিন ভোট দিয়ে আপনারা ভোজনের নামাজ পড়ে লাইনে দাঁড়িয়ে যাবেন। বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া হবে, এই প্রত্যয় নিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার, বন্দে